একটা বিষয় আমাকে ভাবিয়ে তোলে, ওই দুটো হেলিকপ্টারের কিচ্ছু হলো না, ওই হুম, দুটো হেলিকপ্টারের কিছুই হলো না। থার্ড হেলিকপ্টার উইচ ওয়াজ এক্স্যাক্টলি ক্যারিং দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, সেটাতে সমস্যা হলো। তো সন্দেহ তো আমার থাকতেই পারে। আমি রাইট। একজন সচেতন নাগরিক হিসাবে আমি কেন সন্দেহ করবো না বলুন? হুম হুম ওই হুম। দুটো হেলিকপ্টার যদি বিধ্বস্ত হতো, তাহলে কিন্তু আমার সন্দেহ থাকতো না যে আসলে ইট ইজ ডিউ টু দ্য রাফ ওয়েদার আর আনফ্রেন্ডলি ওয়েদার। যেহেতু দুটো হেলিকপ্টার ল্যান্ড করেছে, প্রেসিডেন্টের হেলিকপ্টার ক্র্যাশ করেছে, সাথে ফরেন মিনিস্টার ছিলেন আব্দুল্লাহ নিহান, তো উনি তো আব্দুল্লাহ নিহান ছিলেন ওইখানে, তিনিও মারা গেলেন। এবং দুইজন অত্যন্ত স্টলওয়ার্ড পলিটিশিয়ান, একজন তো প্রেসিডেন্ট, রাইট। একজন ফরেন, ভেরি ইম্পর্টেন্ট মানে যাদের পলিটিশিয়ান, ভূমিকা মারা এই গেলেন। বর্তমান যুদ্ধের মধ্যে যাদের যে দুজনের ভূমিকা খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং। খুবই হ্যাঁ, রাইট। এই দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনি কাজেম সোলাইমানির মতো নেতাকে আমেরিকা মারছে, ইসরায়েলের সহযোগিতা নাই মনে করেন আপনি এখানে? হুম। প্রক্সি ওয়ার করে ইসরায়েলের সহযোগিতা ছাড়া এটা আমেরিকা করতে পেরেছে? সুতরাং রাইট নাও, একটা সময় ছিল যখন ইরাকের সাথে ইরানের যুদ্ধ ছিল, তখন আপনি জানেন যে ইসরায়েলের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা হুম। পেয়েছে। আজকে আমার মনটা খুবই খারাপ এই খবরটা শোনার পর থেকে, কারণ ইব্রাহিম রাইসি ইতিমধ্যেই মুসলিম বিশ্বের একজন কণ্ঠস্বর ছিলেন, হয়ে উঠেছিলেন বিভিন্ন কারণে। এবং ইরানের রাজনৈতিক অবস্থা বা ইরানকে একটি শক্তিশালী জাতিতে পরিণত করার জন্য যে কয়জন খুব তরুণ রাজনীতিবিদ গোড়া থেকে কাজ করেছিলেন, ইব্রাহিম রাইসি তাদের মধ্যে অন্যতম। সেই জন্য আজকে আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। তবে হ্যাঁ, মেজর রেজা যেটা বলে গেলেন, সাদা চোখে তাই দেখি। দেখুন, যে হেলিকপ্টারটা ব্যবহার করা হয়েছে, আমি খুব অবাক হলাম যে এই হেলিকপ্টারটা কেন একজন প্রেসিডেন্ট ব্যবহার করবে, বা ইরানিয়ান ইন্টেলিজেন্স কেন এই একটা হেলিকপ্টার, যেটা শাহের আমলের কেনা, হুম। আমেরিকা থেকে, শাহের আমল, শাহ ক্ষমতাচ্যুত হয়েছে আপনার 1979 সালে। তো হুম। শাহের আমলে কিনলে আরো দেখুন 1-2 বছর আগেও যদি ধরি কিনেছে, তাইলে হুম। এই হেলিকপ্টারের বয়স প্রায়, ধরেন প্রায় 45 বছরের কাছাকাছি হয়ে গেছে, 42, 43 বা 44 বছরের মতো। তাইলে হুম। অন্তত 42 বছর কম হলেও, আমি যদি কমও ধরি, তাহলে 42 বছরের একটি পুরনো হেলিকপ্টার, যেটা এখন এই মডেলও অবসোলেট, এই মেশিন কতটা চলে, ইঞ্জিন সেটা আমি জানি না। তবে এত দীর্ঘদিনের পুরনো একটা হেলিকপ্টারে কেন দেশের রানিং প্রেসিডেন্ট যাবেন, আমি সেটা বুঝতে পারিনি। এক, 2 নম্বর হলো, এখানে ওয়েদার সত্যি সত্যি খুব খারাপ ছিল। হুম। আজারবাইজানের যে একটা পর্বত সংকুল এলাকা, দুর্গম অঞ্চল, হুম। সেইখানে এটা ওয়েদার খারাপ ছিল, সেখানে কুয়াশা ছিল। তো যেহেতু ওয়েদারটা ফ্রেন্ডলি ছিল না, তো প্রেসিডেন্ট সেখানে যাওয়ার আগে, ইরানিয়ান প্রেসিডেন্টকে ওইখানে ক্লিয়ারেন্স দেওয়ার আগে, তা ইরানিয়ান ইন্টেলিজেন্স বা তারা ওয়েদার ফরকাস্টিং, কোনোটাই তো আমি কোনো সিনসিয়ারিটি আমি এখানে দেখলাম না। আমি আমি একটু অবাক হলাম যে, 2 নম্বর, এখানে 3টা হেলিকপ্টার ছিল, 3টা হেলিকপ্টারের মধ্যে বাকি দুটোতে 2জন মন্ত্রী ছিলেন ইরানের, একজন বোধহয় পরিবহন মন্ত্রী, আর একজন কোন বিভাগের মন্ত্রী আমার মনে নাই ঠিক। হ্যাঁ। তো ওই হুম। ওই দুটো হেলিকপ্টার কিন্তু সাউন্ড ল্যান্ড করেছে, কিন্তু এক্স্যাক্টলি। প্রেসিডেন্টের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, তাই না? রাইট। তাহলে ওই দুটো হেলিকপ্টার আমরা যদি এইটা ধরি, যে অনেক পুরনো হওয়ার ফলে দুর্যোগ আবহাওয়ার জন্য এই হেলিকপ্টারটির পটেনশিয়ালিটি কম ছিল, আমরা হুম। যদি এইটা ধরি, তাইলে এই হেলিকপ্টারটা কেন প্রেসিডেন্টের জন্য চুজ করা? বাকি দুটো হেলিকপ্টার তো আমার মনে হয় ফিটনেস প্রেসিডেন্টের হেলিকপ্টারের চেয়ে ভালো ছিল। এগুলো তো দুর্যোগপূর্ণ ওয়েদারে, আনফ্রেন্ডলি ওয়েদারেও তারা ল্যান্ড করেছে, হ্যাঁ, হুম। উইদাউট এনি প্রবলেম। তো সেই জন্য আমি এই জায়গায় একটু অবাক হলাম যে, যেহেতু ইসরায়েলের সাথে সাংঘাতিক ভাবে একটা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে ইরানের, এই আপনার এই যে অ্যাটাক, পাল্টা অ্যাটাক কিন্তু নিয়ে, আপনি অ্যাটাক, যতগুলো প্রশ্ন রিটেলিয়েটিং করলেন, অ্যাটাক নিয়ে। আপনি যতগুলো প্রশ্ন করলেন এই সবগুলো প্রশ্ন খুবই ভ্যালিড, এবং এগুলি তো করার কথা, আপনার এগুলো জবাব দেওয়ার কথা হলো ইরানিয়ান অথরিটিকে। এবং ইরানিয়ান হ্যাঁ, অথরিটির তো দায়িত্ব তো আর ইসরায়েল বা বহির্বিশ্বের কোনো অথরিটি না। তার মানে না, কি আপনি আমি বলতে বলছি চাচ্ছেন যে যে? ইরানের, আমার কাছে অবাক লাগলো, আমি প্রশ্ন করিনি, আমার হুম। কাছে বিষয়টা আমার কাছে খুব কনফিউজিং মনে হলো যে, হুম। যেহেতু একটা, এমনিতেই ইরানের সাথে ইসরায়েলের
একটা যুদ্ধ ভাব। আমেরিকার সাথে ইরানের বহুদিনের প্রক্সি ওয়ার চলছে, সেই হুম। জায়গায় আমেরিকারই দেওয়া বহুদিনের পুরনো একটি হেলিকপ্টার কেন চুজ করা হলো? সেখানে একজন ইরানের মিলিটারি নতুন সাবস্টিকেটেড হেলিকপ্টার তো প্রেসিডেন্টকে দেওয়া যেত বা এমন নাকি? হতে পারে কিনা, আপনি বলছেন ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে, ইসরায়েলের ষড়যন্ত্রেরই হোম কনস্পিরেসিতে হয়তো কারো না কারো যুক্ত থাকতে পারে, এখানে এরকম ঘটনা দেখেন কি হয়েছে? একটা বিষয় আমাকে ভাবিয়ে তোলে। ওই দুটো হেলিকপ্টারের কিচ্ছু হলো না, ওই হুম। দুটো হেলিকপ্টারের কিছুই হলো না। থার্ড হেলিকপ্টার উইচ ওয়াজ এক্স্যাক্টলি ক্যারিং দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট, সেটাতে সমস্যা হলো। তো সন্দেহ তো আমার থাকতেই পারে। আমি রাইট। একজন সচেতন নাগরিক হিসাবে আমি কেন সন্দেহ করবো না বলুন? হুম হুম ওই হুম। দুটো হেলিকপ্টার যদি বিধ্বস্ত হতো, তাহলে কিন্তু আমার সন্দেহ থাকতো না যে আসলে ইট ইজ ডিউ টু দ্য রাফ ওয়েদার আর আনফ্রেন্ডলি ওয়েদার। যেহেতু দুটো হেলিকপ্টার ল্যান্ড করেছে, প্রেসিডেন্টের হেলিকপ্টার ক্র্যাশ করেছে, সাথে ফরেন মিনিস্টার ছিলেন আব্দুল্লাহ নিহান, তো উনি তো আব্দুল্লাহ নিহান ছিলেন ওইখানে, তিনিও মারা গেলেন। এবং দুইজন অত্যন্ত স্টলওয়ার্ড পলিটিশিয়ান, একজন তো প্রেসিডেন্ট, রাইট। একজন ফরেন, ভেরি ইম্পর্টেন্ট মানে যাদের পলিটিশিয়ান, ভূমিকা এই মারা গেলেন। বর্তমান যুদ্ধের মধ্যে, যাদের যে দুজনের ভূমিকা খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং। খুবই হ্যাঁ। রাইট। এই দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো তাহলে এই আপনি এই জন্য আমি আমার সন্দেহের চোখটা আসলে সরাতে পারছি না। আর হুম আরেকটি জিনিস হলো এই, যে এইখানে আরেকটা প্রশ্ন তো আমার ইরানিয়ান ইন্টেলিজেন্সের কাছে থাকতে পারে, যে হুম যেহেতু মধ্যপ্রাচ্যের এরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থা, রাজনৈতিক দুর্যোগ, যুদ্ধ বা ইসরায়েলের সাথে হস্টাইলিটি অপটিমাম লেভেলে আছে ইরানের, তাহলে হুম। এই জায়গায় ইরানের প্রেসিডেন্টকে এরকম ভাবে একটি হেলিকপ্টারে ছেড়ে দেওয়া, আর ওয়েদারও রিডিং দিল না, সেটা ক্লাইমেটিক রিডিং নাই, ওয়েদার রিডিং নাই ওই দিনের, সেই বিষয়গুলো আমাকে একটু ভাবিয়ে তুললো। তো মনটা আমার আসলে সত্যিকার অর্থে খারাপ। ইরানের একজন পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্রনায়ক মারা যাবে এইভাবে, মানে আপনার দুর্ঘটনায়, সেটা তো আমরা আশা করি না, নিশ্চয়ই আশা করি না। হুম। তো এখন প্রশ্ন হলো যে যে আসল রহস্য জানার জন্য, ঘটনাটা আসলে কেন ঘটলো, এটা খুব পরিষ্কারভাবে জানার জন্য আমি মনে করি যে আরো অন্তত 2-4টা দিন ওয়েট করতে হবে। আমরা জেনেছি যে রাশিয়ান ইনভেস্টিগেশন টিম অলরেডি তারা পৌঁছেছে অকুত স্থলে, এবং যেহেতু রাশিয়ার ইনভেস্টিগেটিং বডি অত্যন্ত স্ট্রং, নো ডাউট অ্যাবাউট ইট, আমি মনে করি যে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু আসল রহস্যটা বা মৃত্যুর সঠিক কারণটা আমরা জানতে পারবো খুব তাড়াতাড়ি, তখন মন্তব্য করতে সুবিধা হবে। তবে আমি সন্দেহে আমি এখনো সন্দিহান, আমার সন্দেহের মন কিন্তু আমার বিভিন্নভাবে কিন্তু দোলা দিচ্ছে। আপনি মানে এট প্রাইম অফিসি লেভেলে আপনি মোটামুটি সন্দেহের চোখে দেখতে চাচ্ছেন, আপনি কোনোভাবে এটাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে চাচ্ছেন না। এটা না, আমি সরকার সাদা চোখে দেখার সুযোগ আমার নাই। আমি আমার যেই মধ্যপ্রাচ্যের যে বা সাম্প্রতিককালের অভিজ্ঞতা, সেই হ্যাঁ। অভিজ্ঞতা থেকে এই ইরানিয়ান প্রেসিডেন্টের মৃত্যু এবং ফরেন মিনিস্টারের এই দুর্ঘটনাজনিত মৃত্যু, এটাকে আমি সাদা চোখে দেখতে পারছি না এখনো। হ্যাঁ, রাশিয়ান ইনভেস্টিগেটিং টিম হুম যদি সেটাকে আপনার রিপোর্ট দেয়, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আসলে এটা একটা দুর্ঘটনাই ছিল, অন্য কিছু নয়, দেন আমার সন্দেহ দূর হবে। অন্যথায় নয়, কারণ ইসরায়েল পারে না এমন কোনো কাজ নয়। ইসরায়েল এই ধরনের কাজে খুব পারঙ্গম। ইতিপূর্বে আমরা দেখেছি ইরানে গিয়ে হুম ইরানের ভিতরে ঢুকে মোসাব কিন্তু বিরাট বিরাট মেসাকার করে এসেছেন, তাই না? তো হুম সেই জন্য আমি এখনো কোনো দেশকে দায়ী করছি না। তো বিষয়টি আমি এই পর্যন্ত এই জায়গায় আলোচনায় রাখবো। আমরা হুম দেখব যে ভবিষ্যতে কি হয়, বা এটার কারণ অবশ্যই আমাদের কাছে আসবে। তবে এটাও ঠিক, আমি আপনাকে বলি যে হুম ইব্রাহিম রাইসির মৃত্যুর ফলে হুম। ইরানে কোনো নেতৃত্ব সংকট হবে না। কারণ হবে। ইরানের নেতৃত্ব কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করা আছে, হুম যেমন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, হুম। থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ফিফথ ফেজ আচ্ছা। পর্যন্ত, অনেক অনেক। তো সেখানে বিভিন্ন স্তরে বিভিন্ন মানে ফেজে, ইরানিয়ান সরকারকে দুর্বল করবার মতো ওরকম অবস্থাতে যাবে না না যে না না, মোটেও না, মোটেও না, আপনি দেখবেন যে আর ক্যাপাবল লোকের তাদের অভাব নাই। আর যুদ্ধরত অবস্থার কোনো পরিবর্তন, দুর্বলতার কোনো আপনাকে আমি একটি কথা সাগর ভাই বলি, প্রসঙ্গক্রমে আজকে বলি একটু। হ্যাঁ, জি। কিছুদিন আগে পিয়ার্স মর্গান, তার নাম শুনেছেন? হুম আমি আজকে টক শুতে বলি, হি ইজ বিং পেইড বাই ইসরায়েল অন ডেইলি বেসিস। এই ভদ্রলোক পিয়ার্স মর্গান একজন সাংবাদিক, আগে একটি পত্রিকায়, নামকরা পত্রিকায় কাজ করত, জন্মসূত্রে স্কটিশ।
তার কাজই হলো একজন একজন ফিলিস্তিনিকে নিবে, আর একজন বা দুইজন উগ্র আপনার ইসরায়েলিকে নিবে, নিয়ে একটা টক শো করবে। এবং তা ওই ভদ্রলোক একটি জিনিস এখানে প্রতিষ্ঠা করতে সাংঘাতিকভাবে তৎপর, সেটা হলো এই যে হামাস যে 7 অক্টোবরে যে আক্রমণটা করেছিল, এইটা হলো সন্ত্রাসী হামলা। আর হুম ইসরায়েল যে ডেলিভারেটলি ক্যাটেগরিক্যালি প্রায় অর্ধ বছর হয়ে গেল, প্রায় আজকে হুম 7 মাস যাবৎ চলছে, প্রায় অর্ধ বছর। হুম। হ্যাঁ, হাফ ইয়ার পর্যন্ত চলতেছে, হাফ এটা হলো ইয়ারলি প্রতিশোধ। জেনোসাইড এটাকে প্রতিশোধ, চলতেছে। এটাকে শুধু এটাকে সে প্রতিশোধ বলে। জেনোসাইড বলছে না, এটাকে টেরোরিজম বলছে না, এটাকে টেররিস্ট অ্যাটাক বলছে না। তো সেই এটাকে ইসরায়েলিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে বলে যে কথা বলে যুক্তরাষ্ট্র, হ্যাঁ, তারা পিয়ার্স তারা এটাই মর্গানে বলতে চায়। আমি একটা স্ট্যাটাসেও দিয়েছি, দিস জার্নালিস্ট পিয়ার্স মর্গান ইজ এ ডেলিবারেট লাইয়ার বিং পেইড বাই ইসরায়েল। আরেকটা হোল জিনিস বলি, ওয়েস্টার্ন হোল এই ওয়েস্টার্ন পিয়ার্স মিডিয়া মর্গান ডুইং একটা দ্য সেম থিং। সাক্ষাৎকার নিয়েছেন, কার জানেন? ইরানের যে নিউক্লিয়ারের হেড, হুম ইউনি ইরানের নিউক্লিয়ারের হেড যিনি, ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ, প্রথম মোহাম্মদ বিন সৈয়দ, মোহাম্মদ বিন সামথিং। অত্যন্ত ব্রিলিয়ান্ট লোক দেখলাম, নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে। আচ্ছা। এবং পিয়ার্স মর্গানকে আমি দেখেছি কতটা নাজুক অবস্থা, কতটা বিব্রতকর অবস্থায় পড়েছে। কারণ ইসরায়েল মানে ইরানিয়ান নিউক্লিয়ারের যে প্রধান, তিনি যেভাবে প্রশ্নগুলো করছিলেন, একটার উত্তরও পিয়ার্স মর্গান দিতে আমি আপনার কাছ পারেন থেকে না। লাস্ট লাস্ট একটা কথা জানতে চাই এই পর্বে, এরপরে আসছি জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান আপনার কাছে, এখনই আসছি। জনাব অধ্যাপক ফজলে হোসেন, অনেকেই বলতে চায় আসলে যে যুদ্ধ দেখছি আমরা, এটা সাদা চোখে সাদা কালো ভাবে দেখার কোনো সুযোগ নাই, এর পেছনে আসলে ইসরায়েল এবং ইরানের একটা আঁতাত আছে, একটা সখ্যতা আছে, যা দেখছি তা আসলে শতভাগ সঠিক নয়। এর আপনি কি মনে করেন এই যে ইরানের পক্ষে জেনারেলগুলি মৃত্যুবরণ করলো, গুরুত্বপূর্ণ অনেক হাই লেভেলের রাজনীতিবিদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা যে মৃত্যুবরণ করলো বা হত্যাকাণ্ডের শিকার হলো ইসরায়েল দ্বারা, এরপরে কি ওই ধরনের কোনো সন্দেহ রাখার সুযোগ আছে কিনা যে আসলে যা দেখছি তা শুধুমাত্রই দেখার, এর মাঝে এর পেছনে আরো অনেক দেখুন, কিছু আছে? এই মুহূর্তে যদি এই ধরনের ভাবনা কেউ ভাবে যে হুম দেয়ার ইজ এ ক্ল্যান্ডেস্টাইন রিলেশন বিটুইন ইসরায়েল এন্ড ইরান, এটা হুম হবে এক ধরনের অতিমাত্রা সুপারফিশিয়াল ভাবনা। আমি এটাতে বিশ্বাস করি না। আপনি কাজেম সোলাইমানির মতো নেতাকে আমেরিকা মারছে, ইসরায়েলের সহযোগিতা নাই মনে করেন আপনি? এখানে হুম প্রক্সি ওয়ার করে ইসরায়েলের সহযোগিতা ছাড়া এটা আমেরিকা করতে পেরেছে? সুতরাং রাইট নাও, একটা সময় ছিল যখন ইরাকের সাথে ইরানের যুদ্ধ ছিল, তখন হুম আপনি জানেন যে ইসরায়েলের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা হুম পেয়েছে। কিন্তু হুম বর্তমান যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, হুম বর্তমান ভূ রাজনৈতিক যে পরিবর্তন এসছে, এতে ইসরায়েলের সাথে ইরানের কোন রকম সম্পর্ক নাই। এটা যদি কেউ বলে সেটা অতিকথন, অতিমাত্রার চিন্তা, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি সুপারফিশিয়াল থিঙ্কিং। আমি মনে আপনাকে করি যে ধন্যবাদ। বর্তমান বৈশ্বিক রাজনীতির উনি আসলে বুঝতে পারছেন না। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে এটাই বলে যে ইট ইজ সিম্পলি ইম্পসিবল এক্স্যাক্টলি টু হ্যাভ দ্য ক্ল্যান্ডেস্টাইন অর সিক্রেট রিলেশন বিটুইন ইরান এন্ড ইসরায়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ।